আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, জি ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা উপরে দিতে হবে, ঠিক আছে জাহিদ ভাই? কন্টাক্ট উপরে দিতে হবে। উপরে আপনার এটা সম্পর্কে কিছু লিখতে হবে। আর কন্টাক্ট ইনফরমেশন গুলো চাইলে উপরে দিতে পারেন। উপরে দিলে বেটার হয়, শুরুতেই চোখে পড়ে আর কি। ঠিক আছে, নিচে দিলেও সমস্যা নাই। আর উপরে কিছু লিখতে হবে প্রজেক্ট সম্পর্কে, হ্যাঁ? আচ্ছা ভাই, আর এই নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করব। লগইন তো দেওয়া যাবে না, এই বিষয়গুলো জানি আমরা। ঠিক আছে, আচ্ছা ভাই। পোর্টফোলিওর জন্য এই যে হ্যাঁ, লোগো ইউজ করেন, সমস্যা নেই, কিউআর কোড ইউজ করেন। আওয়ার সার্ভিস, ঠিক আছে। ফোন নাম্বারটা একটু মডিফাই ইউজ করেন, একটা দামি টেক্সট দেন, দামি ফোন নাম্বার দেন, হ্যাঁ? বাট এই আচ্ছা এটা দেওয়া যাবে না। আর শুরুতে একটু প্রজেক্ট সম্পর্কে লিখতে হবে, কি প্রজেক্ট, ঠিক আছে। আবার মাঝখানে লিখতে পারেন একটা ইমেজের পরে ফার্স্ট ইমেজটা দিলাম, সেকেন্ড থেকে লিখলেন, ঠিক আছে। আচ্ছা ভাই। অনেকগুলো ডিজাইন করছেন, অনেকগুলো ডিজাইন দিচ্ছেন, থ্যাংক ইউ। প্রজেক্ট ডিসক্রিপশন কিছু লেখেননি? কোনটা ভাইয়া? এই প্রজেক্টের ডিসক্রিপশন কিছু লেখেননি? এই যে আপলোড দেওয়ার সময় যে ডিসক্রিপশন আসে। উম, হয়তো খেয়ালে পড়েনি। হ্যাঁ, ওইটা একটু মানে আমি দেখবেন। হচ্ছে দিছি ভাইয়া, ট্যাগ দিছি, ট্যাগ কিওয়ার্ড ইউজ করছি, বাট ডিসক্রিপশনটা হয়তো বা খেয়াল হয়নি আর কি। হ্যাঁ, ডিসক্রিপশনটা লিখতে হবে, ঠিক আছে। দেখেন ওখানে অপশন আছে, ও আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম থেকে খেয়াল করবো। এটা অ্যাড করতে হবে। আর হলো প্রতিদিন আপনার করতে হবে কি, অন্যের প্রজেক্ট, অন্যান্য ডিজাইনারদের প্রজেক্ট দেখতে হবে, শেয়ার করতে হবে, প্লাস ওদের প্রজেক্টে কমেন্ট করতে হবে। যত বেশি আপনি অন্যের প্রজেক্টে কমেন্ট করবেন, দেখবেন তারাই আপনার প্রজেক্ট ভিজিট করবে। এখন যে শুধু ডিজাইনারদের এরকম না, আপনি হলো ফটোগ্রাফারদের, ডিজিটাল মার্কেটারদের, ঠিক আছে, ইউআইএক্স ডিজাইনারদের, তারপর হলো আপনার ওয়েব ডিজাইনারদের, ঠিক আছে। আপনি যদি এক্সপ্লোরে আসেন, এখানে অনেক ধরনের এই যে ক্যাটাগরি পাবেন, এই ক্যাটাগরিতে গিয়ে তাদের 3D আর্টিস্টদের তাদের ডিজাইন গুলো দেখবেন, রিভিউ করবেন, ঠিক আছে। ওখানে কমেন্ট করবেন, কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন, ঠিক আছে। তাহলে দেখা যাবে ওখান থেকেও আপনার ফলোয়ার ভিউ আস্তে আস্তে বাড়া শুরু করবে। এটা সবার উদ্দেশ্যে বলতেছি। আপনি যদি বিহান প্রোফাইল বড় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অন্যান্য প্রজেক্ট, অন্যান্য প্রোফাইল আপনাকে ভিজিট করতে হবে, ঠিক আছে। এই যে আপনার এটা কভারটা চেঞ্জ করতে বলছিলাম, সেটা চেঞ্জ করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা ভাই। আর এই যে আপনার হলো ক্যালেন্ডার ডিজাইন এক সাইডে হয়ে গেছে, এটা একটু লেফট সাইডে নিয়ে আসেন। ডিজাইনটা ভাইয়া আরো বড় ছিল, হ্যাঁ এখানে ওই যে আমি ওই এক্সাক্ট সাইজ রেখেই করছি আর কি, 3200 বাই, কিন্তু পুরাটা আসেনি আর কি। না, পুরোটা তো আসবে না। মানে এই যে ফুল ডিজাইন এখানে, এটা না, আরো বড় ছিল ডিজাইনটা, আচ্ছা, মানে দুই পাশ থেকে আরো বড় ছিল। ওই সাইজ ঠিক ছিল, 3200 মেনটেন করছি, বাট দুই পাশ থেকে পুরাটা আসেনি। আসবে না, আচ্ছা। তো সেক্ষেত্রে এই যে আপনার ক্যালেন্ডার ডিজাইনটা সাইড হয়ে গেছে, এটা মাঝখানে আসবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো ভাই আস্তে আস্তে আপগ্রেড করে ফেলবো সব। আস্তে আস্তে না, এটা সবার আগে আপডেট করবেন, ঠিক আছে। কভার কভার ফটো প্লাস হলো প্রোফাইল ফটো, এগুলো সবসময় আপডেটেড রাখবেন, হ্যাঁ। যখন নতুন কোনো ডিজাইন করবেন, যখন যখন নতুন কাজগুলো করবেন, ওইগুলা কভারের ভিতর ঢুকাই দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে এইটা কি আপগ্রেড করবো আর কি, তাই তো হ্যাঁ, ডিজাইনটা? হ্যাঁ, ডিজাইনটা আপনি ও করবেন। এবার বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে এই যে গ্রিডের মধ্যে নতুন নতুন ডিজাইন আসলে নতুন নতুন হ্যাঁ, ভাবে দিব নতুন আর নতুন কি। ডিজাইন গুলো এখানে ইনপুট করবেন, তাহলে ও এখানে দেখা যাবে, তাহলে ডিজাইনের সংখ্যাগুলো বাড়বে। ডিজাইন ছোট হয়ে যায়, সমস্যা নাই, ডিজাইন গুলো ছোট হয়ে যায়, বাট দেখলে মনে হবে না অনেক ডিজাইন আপনার portfolio জমা আছে, হ্যাঁ। একটা গুড ভাইব ক্রিয়েট হবে। ডিসকানেক্ট হয়ে গেছিলাম maybe। ওকে, তো এভাবে প্রজেক্ট করলে এবং আস্তে 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 প্রজেক্ট গুলো এখানে অ্যাড হবে আপনার।
আর উপরে ভাই কভারটা ঠিক করছেন না? good. হ্যাঁ, জি ভাইয়া। এখন আপনারা সুন্দর হয়েছে দেখেন। এখন দেখতেও সুন্দর লাগতেছে। ঠিক আছে? good. আচ্ছা। আচ্ছা, এখানে একটা অ্যামাউন্ট দিবেন, হ্যাঁ? উইথ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, কত ইয়ার্স, হ্যাঁ? 3 ইয়ার্স, 2 ইয়ার্স, 1 ইয়ার্স একটা ঠিক আছে এক্সপেরিয়েন্স ভাইয়া। মেনশন করবেন। আর আপনারা চেষ্টা করবেন অ্যাবাউট আস এর নাম্বারটাকে যতটা হলো আপনার হাইলাইট করা যায়, হ্যাঁ? অনেক সময় আপনি ফুল প্রজেক্টটা অনেক সময় পড়ে না। দেখা একটা নাম্বার আছে, নাম্বারের দিকে চলে যায়। 3 ইয়ার্স প্লাস, 2 ইয়ার্স প্লাস, অথবা আপনি 50 প্লাস প্রজেক্ট ডান করছেন অলরেডি, হ্যাঁ? ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। নাম্বারগুলো যদি আপনি হাইলাইট করতে পারেন, ওইটার দিকে কিন্তু অনেক সময় নজর দেয়। অনেকে দেখা সম্পূর্ণটা পড়ে না, জাস্ট একটু দেখলো এখানে 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স, হ্যাঁ, দেখে একটা শর্ট আইডিয়া চলে আসে, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, এইখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে সার্চ দিলে আমাদের ওই প্রোফাইলটা আগে দেখাবে, এটার কারণ কি? মানে রিচ রিচ বাড়লে, তাই তো? কোনটা? মানে সার্চ দিলে যে আমাদের মানে ডিজাইন গুলোর সামনে আসবে, এটা তো মনে করেন রিচ যখন বাড়বে তখন, এছাড়া তো আর আসবে না। কি সার্চ দিবে? কোথায় মানে সার্চ? ধরেন ধরেন আমি এই যে এখানে উৎপল ভাইয়ের এই যে মনে করেন লগো লিখে সার্চ দিলে তো আর উৎপল ভাইয়ের ডিজাইনটা এখন আর আসবে না, কারণ যেহেতু রিচ নেই, লাইক নেই। আচ্ছা, আসবে, আসবে না কেন? আসবে, আস্তে, আস্তে আসবে। আর এইটার জন্য একটা কাজ করতে পারেন আপনারা, দেখাই দিই। আচ্ছা, এটার জন্য একটা র‍্যাংকে আসার জন্য একটা ট্রিক্স ফলো করতে পারেন। উম যেহেতু আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করা আছে, গিগ ইমেজের ক্ষেত্রে করে থাকি, সেটা বলে পেজ এসইও। এসইও করতে হয়। হ্যাঁ, পেজ এসইও। তো পেজ এসইও টা আপনারা করতে পারেন। পেজ এসইও টা কি আমি দেখাই আপনাদের। লাস্ট ক্লাসে এটা মিস করে গেছি। দেখেন এখানে বিহান্স ক্লাস কোথায়? আচ্ছা দেখেন, এই যে একটা নরমাল একটা ইমেজের ক্ষেত্রেই দেখেন, এই ইমেজটা যদি দেখি আমরা, দেখেন এই ইমেজের ক্ষেত্রে আমি মাউসে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই। তো এখানে দেখেন ডিটেলস যদি আসি, এখানে কিন্তু আপনার ডিটেলস, প্রিভিয়াস ভার্সন, জেনারেল। আচ্ছা, ডিটেলস আসলে কিন্তু এখানে দেখেন ডাইমেনশন দেখাচ্ছে, ভ্যালু গুলো দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইনফরমেশন যদি যান আপনি, ফাইল ইনফরমেশনের ক্ষেত্রে ফটোশপ ওপেন করি আমি। এই দেখেন একটা ইমেজের ইনফরমেশন ফাইল থেকে আপনি যদি এখানে ফাইল ইনফোতে আসেন, এখানে দেখবেন এগুলো ফাঁকা আছে, হ্যাঁ? অনেক জায়গায় যে পেজ টাইটেল মানে ডকুমেন্ট টাইটেল দেওয়া নাই, অথরের নাম দেওয়া নাই, অথর টাইটেল বা ডিসক্রিপশন দেওয়া নেই। তো এই এখানে কিওয়ার্ড ইনপুট করা যায় ইমেজের ক্ষেত্রে। তো এইটা আমি যদি এখানে দেখেন, সাপোজ এই ইমেজটা দেখেন, এটা কিন্তু ইমেজ এসইও করা আছে, ঠিক আছে? তো আমি যদি ইমেজটাকে এখানে যদি প্রপার্টিতে আসি, আহ, দেখেন ডিটেলস আসলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা 5 স্টার দেওয়া আছে, এমআই লোগো, টাইটেল দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, ঠিক আছে? তারপর ট্যাগ গুলো এখানে দেওয়া আছে, অনেকগুলো ট্যাগ এখানে দেওয়া আছে, হ্যাঁ, একদম অনেকগুলো ট্যাগ, যতগুলো বেশি ট্যাগ দিতে পারেন, ঠিক আছে? অথর নাম, আমি যে এই ইমেজটা ক্রিয়েট করছি, আমার নামটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? কোন সফটওয়্যার ইউজ সেটা দেওয়া আছে। কপিরাইটের জন্য এখানে কিছু আমি দিয়ে দিছি, লোগোর যে কিওয়ার্ড গুলো ওগুলো দিয়ে দিছি, ঠিক আছে? আহ, তারপর এখানে রেটিং 5 স্টার আমরা দিয়ে দিচ্ছি। এইগুলা কিভাবে দেবেন? এগুলো দেওয়া একদম ইজি। আপনি যদি এই ইমেজটা ফটোশপ ওপেন করে দেখেন, এটা ফটোশপ থেকে দিতে পারেন বা সব বাহির থেকে দিতে পারেন। ফটোশপ থেকে দিতে হলে আপনাকে ফাইল থেকে ফাইল ইনফোতে আসতে হবে। ফাইল ইনফোতে আসে এই যে কন্ট্রোল অল্টার শিফট আই, এখানে এসে এই দেখেন, এখানে আপনাকে ইনফরমেশন দিতে হবে। কি এখন সিম্পল বিষয়, নাম, এখান থেকে ইনফরমেশন গুলো সবই আপনি জানেন। ডকুমেন্ট টাইটেল দিবেন, আপনার নাম লিখবেন, ঠিক আছে? আপনার নাম বলতে হলে এখানে আপনি আপনার এই যে বিহান্সের প্রোফাইলের নামটা লিখবেন। আর অথর টাইটেল, আপনি যে গ্রাফিক ডিজাইনার, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, ওইটা লিখবেন। তারপর হলো ডিসক্রিপশন, ডিসক্রিপশনের জায়গায় কি করবেন? এখানে আপনার ওই যে আমরা ডিসক্রিপশন লিখি না প্রজেক্টের, হুম, লাস্ট ক্লাসে লিখে দেখালাম না আমরা, ঠিক আছে? প্রজেক্ট সম্পর্কে লেখার ওইটা এখানে দিবেন। তারপর রেটিং 5 স্টার দিয়ে দেবেন। ডিসক্রিপশন রাইটার, এখানেও আপনার নাম দিবেন, এটা যেহেতু আপনি লিখছেন, ডিসক্রিপশন রাইটারের ক্ষেত্রে আপনি নাম দিবেন। তারপর যে কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা তো জানি আমরা, রাইট? ট্যাগ গুলো। তো এখানে যত বেশি পারেন ট্যাগ দিবেন, সিমিলার রিলেটেড, হ্যাঁ? তারপর কপিরাইটেড যে জায়গায় কপিরাইটেড দিবেন, আর কপিরাইট নোটিশের জায়গায় আপনি তাহলে কিওয়ার্ড গুলো দিতে পারেন, অথবা আপনার যে প্রোফাইল নামটা আছে এই নামটা দিতে পারেন। ওকে, কপিরাইট ইউআরএল যদি করেন তাহলে আপনি যেটা করবেন, এখানে আপনার বিহান্সের অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে পারেন।
ঠিক আছে, যেহেতু বিহান্সে আপলোড করবেন। ঠিক আছে, তো এই বিষয়ে এই কিওয়ার্ড গুলো ডিসক্রিপশন গুলো অ্যাড করেন, তাহলে দেখা যায় এরকম সহজে র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি থাকে। এবং এটা আপনি আপলোড করার 2 3 4 5 6 10 ঘন্টা, একদিন পরে যদি আপনি সার্চ করেন সিমিলার নাম লিখে, দেখবেন আপনার গিগ, সরি গিগ হয়, গিগ হোক বা ইমেজ, বিহান্স ইমেজ হোক, এটা কিন্তু র্যাঙ্কে চলে আসে। বুঝতে পারছেন? আর এটা কিন্তু এসইও কাজ করে। আর যখনই আপনি যখন কোথাও একটা ইমেজ এসইও করবেন, সেক্ষেত্রে অবশ্যই ইমেজের এসইও গুলোর ভিতর আপনি কোনো এক জায়গায় আপনার নামটা ইউজ করবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এই এসইও যখন আপনি করলেন, এখানে ডেসক্রিপশনে কিওয়ার্ডে আপনি কি করবেন, আপনার নামটা ইউজ করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? আপনার নামটা ইউজ জি করবেন। ভাইয়া, বুঝতে পারছি, তাহলে কি হবে ক্লিয়ার। বলুন তো? আপনার নাম লিখে সার্চ করলেও কিন্তু কি হবে, আপনার রিলেটেড প্রজেক্ট গুলো কিন্তু চলে আসবে, আপনার করা প্রজেক্ট গুলো। বুঝতে পারছেন? আচ্ছা, দেখি আমি অবশ্য অনেকদিন আপলোড দেই না, তারপরে আমি লিখে সার্চ দিই। এবং এটা শুধু ইসের বিহান্সে না, এটা আপনি গুগলে সার্চ করলেও যে এই যে র্যাঙ্কে আসে, এটাও কিন্তু সেম ভাবেই কাজ করে। বুঝতে পারছেন? এটা কিন্তু সেম ভাবেই কাজ করে, এটা শুধু বিহান্সে না, আপনার গুগলে সার্চ করলেও কিন্তু এটা সেম ভাবেই কাজ করে। আচ্ছা, এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর যদি আমি এখানে দেখেন, এখানে অ্যাসেট পিপল আছে, পিপলে যদি যাই, পিপলে গেলে এই নামের পিপল গুলো এখানে শো করবে, এই যে আমার নাম চলে আসছে, দেখতে পাচ্ছেন? ওকে, আবার যদি প্রজেক্টে আসি, প্রজেক্টের ভিতরে এই সিমিলার নামের অনেকেই আছে। আচ্ছা, প্রজেক্টের ভিতরে অবশ্য আমার নাম ইনক্লুড করা থাকলেও অনেক পিছনে চলে গেছে, যেহেতু অনেক আগে প্রজেক্ট গুলো আপলোড করা। আচ্ছা, আমরা যদি থ্রি ফেস একাডেমি লিখে সার্চ করে দেখি যে আমাদের থ্রি ফেস একাডেমি লিখে কোনো প্রজেক্ট আপলোড করা হয়েছে কিনা, বা কোনো প্রজেক্ট আছে কিনা। ঠিক আছে, থ্রি ফেস একাডেমি সার্চ করলে এখানে কিন্তু এই এই যে দেখেন আমাদের, এই যে দেখেন আমার কিন্তু এই লোগোটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই লোগোর ভিতরে কিন্তু আমাদের থ্রি ফেসের লোগো, এইটা ট্যাগটা ছিল, এই যে আমি কিছু আগে কিন্তু দেখছি, দেখেন এই যে একদম আমার আমি সরাসরি দেখাই দিচ্ছি। এইটাই কিন্তু এই লোগোটা, এই লোগোটা না এটা, হ্যাঁ এইটাই কিন্তু এইটা। তো দেখেন আমি যদি ইনফর্মে যাই, এই দেখেন কিভাবে এই দেখেন থ্রি ফেস একাডেমি ট্যাগ কিন্তু আছে। বুঝতে পারছেন কিভাবে কাজ করে? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, র্যাঙ্কে আসার জন্য একদম সিম্পল, এই যে দেখেন এখানে আমি আমার কিন্তু ট্যাগটা দিয়ে রাখছি, যে কারণে কি হয়েছে, আমি যখনই সার্চ দিছি থ্রি ফেস একাডেমি লিখে তখন চলে আসছে। এই লোগোর সাথে কোনো থ্রি ফেস একাডেমি কোনো কানেক্ট নাই, আছে বলেন? কালারে কানেক্ট আছে না, ইসের কানেক্ট আছে, বাট ওই যে আমি ডিজাইনার, আমার আমি যেটা ইনপুট করবো ওইটাই কিন্তু এখানে এখানে সে ই করবে। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে রিব্র্যান্ডিং দেখেন, রাহুল তানভীর ভাইকে আপনারা চিনবেন কিনা জানি না, উনি আমার থার্ড ব্যাচের স্টুডেন্ট। উনি বিহান্স প্রোফাইলটা চমৎকার ভাবে সাজাইছে, আপনারা চাইলে এই প্রোফাইলটা ফলো করতে পারেন। ঠিক আছে, চমৎকার ভাবে সাজাইছে। এবং থ্রি পেজে যে ব্র্যান্ডিংটা দেখেন, এটা রিব্র্যান্ডিং করছিল আমাদের ফাইনাল প্রজেক্টের ক্ষেত্রে। আমাদের ফাইনাল যে প্রজেক্ট হয়েছে, ওই প্রজেক্টে যে থ্রি পেজের ফুল পেজ, মানে ফুল একদম ডিজাইন, ঠিক আছে, যতগুলো ডিজাইন প্রয়োজন হয়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের ডিজিটাল মিডিয়াতে ওয়েলকাম ব্যানার, ঠিক আছে, কোর্সের জন্য ব্যানার, ঠিক আছে, তারপর এখানে অনেক কিছু আছে, এখানে লার্নিং ব্যানার আছে, এখানে কংগ্রাচুলেশন পোস্টের জন্য ব্যানার করছে উনি, ঠিক আছে, বাংলায় করছে, ইংলিশে করছে, তারপর পুরো লাইভ, ব্র্যান্ড মার্কেটিং করছে আর কি। লাইভের জন্য করছে। ওই ব্যাচে সবাই একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, তো উইলিংলি উনি থ্রি ফেজ থেকে রিব্র্যান্ডিং করছে আর কি, থ্রি ফেজের লোগোটাকেও চেঞ্জ করছে আর কি। আপনারা দেখবেন রবি, তারপর হলো গ্রামীণ ফোন, ফুড পান্ডা, এগুলো কিন্তু অনেক রিব্র্যান্ডিং আছে, আপনারা কিন্তু সার্চ করলেই পাবেন। ঠিক আছে, আর আমরা এটা আরেকটা প্রজেক্ট ছিল, সিমিলার টাইপ আরেকটা প্রজেক্ট এটা ছিল। আর এইটা ছিল থ্রি ফেজের ফুল রিব্র্যান্ডিং। ওখানে তো শুধু সোশ্যাল মিডিয়া ছিল, এখানে লোগো থেকে শুরু করে লোগো দেখেন একদম ফুল স্পেস থেকে শুরু করে, এটা এটা মকআপ, স্পেসিফিক মকআপ। ঠিক আছে, কিভাবে কনসেপ্ট জেনারেট করছে, কিভাবে এটাকে রেশিও মেনটেন করছে, কোন ফন্ট ইউজ করছে, ঠিক আছে, আহ, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এভাবে রিপ্রেজেন্টেশন করছে। দেখো, এটা আমাদের সার্টিফিকেট করছিল উনি। আমাদের সার্টিফিকেট বলতে মানে রিব্র্যান্ডিং এর ক্ষেত্রে, মানে আমাদের যে ডিজাইন গুলো প্রয়োজন হয় প্রত্যেকটা ডিজাইনই করছে, বিজনেস সেট করছে, টি শার্টের জন্য করছে, তার নন ডিজাইন করছে, ব্যাচ ডিজাইন করছে। ঠিক আছে, এটা হলো বিলবোর্ড ডিজাইন করছে। অনেক সুন্দর হয়েছে এগুলো। ঠিক আছে, এবং দেখেন কোনো ইনফরমেশন, কোনো দামি ইনফরমেশন না, একদম আমাদের রিয়েল ইনফরমেশন দিয়ে এগুলো করছে। ঠিক আছে, দেখেন
কতদিন সময় লাগছে পুরোটা করতে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ? আমাদের লাস্ট 1 মাসের কাজ ছিল তো, মানে 15 দিনে করছি। 1 মাস টাইম দিয়ে আরকি। যেমন অনেক সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলো দেখেন, চমৎকারভাবে বান্ডেল আকারে রেখে দিচ্ছে। ঠিক আছে? আমি বলব আপনি ইন্সপিরেশন হিসাবে এই প্রোফাইলটা ফলো করতে পারেন। ঠিক আছে? ফলো করতে পারেন। লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের। তো অলওয়েজ আপনারা কাজ করবেন, নিজেদের মতো করে কাজ করবেন। বাট এখন যে স্টেজে আছেন, এখন আপনারা যারা বড়, বড় ডিজাইনার আছে, যাদের বড়, বড় পোর্টফোলিও আছে, ঠিক আছে? আ আপনারা যেটা করবেন ওই পোর্টফোলিও গুলো ফলো করবেন। আপনাদের প্রেজেন্টেশন স্টাইল গুলো ফলো করবেন। ঠিক আছে? ডিজাইন গুলো ফলো করবেন। ঠিক আছে? তো উনি কিন্তু Behance থেকে প্লাস হলো মার্কেট প্লেস এর বাইরে বেশি কাজ করে রাহুল তানভীর ভাই। বুঝতে পারছেন? উনি মার্কেট প্লেস এর বাইরেই মোস্ট অফ দা কাজ করে এবং ওনার ক্লায়েন্ট গুলো মার্কেট প্লেস এর বাইরে এবং Behance থেকে উনি অনেক ক্লায়েন্ট জেনারেট করছে। ওনার প্রজেক্ট দেখে। ঠিক আছে? তো এই হলো বিষয়। তো এই প্রোফাইলটা ফলো করতে পারেন এবং ব্র্যান্ডিং গুলো ফলো করতে পারেন। তো এইগুলো কিন্তু এই যে ক্লাসের প্রজেক্ট গুলো নেওয়া বিফোর আপনাদের আপলোড করছে ফটোশপের কাজগুলো। এই যে এটা প্র্যাকটিস ওয়ার্ক ছিল। ঠিক আছে? এগুলো প্রেজেন্টেশন করে আপলোড করছেন। থ্রি পেজের টি-শার্টও করছিল। ওকে? সো আপনাদেরও এভাবে আস্তে, আস্তে প্রেজেন্টেশনের স্কিলটা বাড়াতে হবে। ঠিক আছে? সো এটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। যত বেশি ডিজাইন দেখবেন, যত বেশি রিসার্চ করবেন, তত বেশি আইডিয়া পাবেন। ঠিক আছে? আসলে সত্যি কথা বলতে ডিজাইন আসলে কেউ কাউকে শিখাইতে পারে না। বুঝতে পারছেন? ডিজাইন এমন একটা জিনিস, কেউ কাউকে শিখাইতে পারে না। আমি হয়তো আপনাকে একটা প্রসেস দেখাই দিলাম, এক্সাম্পল দিয়ে দিলাম, ২ টা ৪ টা করতে বললাম। বাট আপনি যখন একটা ডিজাইন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে আপনার আইডিয়া জেনারেট করেই ডিজাইন করতে হবে। ওকে? বুঝতে পারছেন সবাই? এটা কার প্রজেক্ট? সায়েম আছেন? মিস্টার সায়েম? জি ভাইয়া। একটা কথা আছে বাংলার প্রবাদ, যেখানে সন্ধ্যা হয় ওখানে বাঘের ভয়। এই যেখানে সন্ধ্যা হয়েছে ওখানে আপনি ইনফরমেশন ঢুকাই দিচ্ছেন। এটা করা যাবে বলেন? হুম? এই যে বলছিলাম কি এখানে এই অংশটুকু কি করা যাবে না? কোনো ইনফরমেশন রাখা যাবে না। কি বলছে বুঝছেন? এই দেখেন ইনফরমেশন ঢেকে যাচ্ছে আপনার। আপনার ডিজাইন যাই হয়েছে সবকিছু ঠিক আছে। কিন্তু আপনি কি করছেন এই যে ইনফরমেশনটা এটা নিচে দিয়ে দিচ্ছেন। এটা কতবার বলছে? আপনি ক্লাসে ছিলেন ওই দিন? বিহান্সের ফার্স্ট ক্লাসে না সেকেন্ড ক্লাসে? ফার্স্ট ক্লাসে আমি মার্ক করে দেখাই দিয়েছিলাম। ছিলেন না? জি ভাইয়া। মনে আছে কি বলছিলাম? যে এইটার এখানে একটা মার্ক দিতে হবে, এইটা নিশ্চিত ডিজাইন করতে হবে এবং এখানে কোনো ইনফরমেশন রাখা যাবে না। আপনি সব জায়গায় ডিজাইন করেন, এখানে রাখা যাবে না। ঠিক আছে? এটাকে এদিকে নিয়ে আসেন। আর এই টেক্সটটাকে একটু ছোট করে মিডলে নিয়ে আসেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ঠিক আছে? আচ্ছা। আর টেক্সট চেঞ্জ করছেন, রাইট? জি ভাইয়া। ওকে। আচ্ছা, logo design for AI Versi U7. Okay, this AI Versi Craft Illustrator embroidering AI তো সুন্দরভাবে লিখছে। Good. Okay. Contact me Facebook, Instagram, email ID দিয়ে দেবেন এখানে। আচ্ছা ভাইয়া। CY design, okay. আচ্ছা, ঠিক আছে। তো ওই প্যাটার্নটাই ফলো করছেন না যেটা দেখাইছিলাম ক্লাসে। ওকে। জি ভাইয়া। এখন একটু রিসার্চ করে নতুন নতুন প্যাটার্ন দেখবেন, নতুন নতুন লোগো প্রজেক্ট ফলো করবেন, তাহলে দেখবেন নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর আমি আপনাদের আগামীকালকে আহ আগামীকাল কি শুক্রবার না বৃহস্পতিবার? বৃহস্পতিবার আচ্ছা। শুক্রবারে আমাকে নক দিন, আমি আপনাদের কিছু বিহান্স প্রোফাইলের লিঙ্ক দেবো, যেই ডিজাইনার গুলো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে মানে একদম ভালো পর্যায়ে আছে, প্লাস তাদের পোর্টফোলিওটা অনেকটা সমৃদ্ধ। আর পোর্টফোলিও প্রতিনিয়ত আপলোড করা। এরকম ইন্সপিরেশনের 5টা লিঙ্ক আমি আপনাদেরকে দিব। ওই টাইপের কাছাকাছি আপনারা যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? বুঝতে পারছেন কি বলছি? হুম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে? প্রোফাইলটা ওইভাবে করে একদম কি বলো সেরার থেকে সেরা যতটা ভালো করা যায়। হ্যাঁ? আর ভালো করার জন্য যতটা ফাইন টিউন করা লাগে, কালার কারেকশন করা লাগে,
প্রজেক্টগুলো রিপ্রেজেন্টেশন করার জন্য যতটুকু হেল্প লাগে প্রত্যেকটা মানে সব ধরনের হেল্পই আমার কাছ থেকে পাবেন। ঠিক আছে, মকআপ থেকে শুরু করে যদি কোনো প্রিমিয়াম মকআপ প্রয়োজন হয় ফ্রি দিক থেকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে তারা করবেন 5টা 10টা মকআপ এর লিংক একসাথে করে আমাকে সেন্ড করবেন, আমি ডাউনলোড করে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা ক্লাসে নিয়ে আসবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, যদি কোনো প্রিমিয়াম মকআপ যদি ফ্রি দিক থেকে প্রয়োজন হয়, ঠিক আছে, আর ফ্রি মকআপ তো আমাদের রিসোর্স আছে। ওকে, সো একটা কথা আমি সবসময় বলি যে আপনি যদি ভালো ডিজাইন দেখে প্র্যাকটিস করেন তাহলে ভালো ডিজাইনার হবেন। ওকে, সো ভালো প্রোফাইল ফলো করে আপনাকে ওই টাইপের সিমিলার টাইপ প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, আর কি বলে আপনার ইতিহাসে এরকম খুব কমই আছে যে ভালো প্রোফাইল আছে কাজ পায় না। ভালো প্রোফাইল থাকলে পোর্টফোলিও ভালো হলে কাজের অভাব হয় না। এটা বাস্তব কথা, এটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু সমস্যা হলো ভালো প্রোফাইল বানানোর জন্য যত রিপোর্ট দেওয়া লাগে ওইটা আমরা দিতে চাই না। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি আমরা এই বিষয়টা ক্লিয়ার, রাইট? কিওয়ার্ডের হ্যাঁ, ক্লিয়ার। এটা আপনি ফেসবুকে যদি কোনো পোস্ট আপলোড করেন না, সেক্ষেত্রে আপনারা এই টাইপ যদি একটু আইডিয়া ইউজ করতে পারেন নিজেদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি আছে, বুঝতে পারছেন? এটা কিন্তু শুধু বিয়ান্সে না তা না, আপনি গুগলের ক্ষেত্রে যদি আসেন, গুগলে যদি সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই আসে। দেখবেন আপনারা আপনাদের নাম লিখে সার্চ করলে কিন্তু আপনাদের ফেসবুকে ইমেজ কিন্তু শো করে, হ্যাঁ, কোন কোন সাইটের নাম থাকে, কোন কোন সাইটের ইমেজ আছে এগুলো কিন্তু শো করে। ঠিক আছে, যেভাবে আপনি নাম লিখে সার্চ করেন তাহলে ইমেজ যদি যান তাহলে দেখবেন আপনার নামের সিমিলার টাইপ ইমেজ কোথায় কোথায় আপলোড করা আছে আপনার ইমেজ, ঠিক আছে, আপনার ডিজাইন, ওইগুলো কিন্তু এখানে শো করে। তো দেখেন এই যে আমি নাম লিখে সার্চ করছি, এই যে আমার এখানে ভিডিও চলে আসছে, এই যে এই দেখেন বিহান্সের লিংক চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে এটা কেন আসছে, ওই যে কোথাও এক জায়গায় আমি কি করছি আমার নামটা কি ইনপুট করে দিচ্ছি, রাইট? এটা কিন্তু এমনি এমনি আসবে না, এটা করতে করতে আসবে। এই একটা ডিজাইন দেখেন, আমার একদম ডিজাইন শেখার কি বলে শুরুর লগ্নে ডিজাইন করা, একদম যখন ডিজাইন একদম ক শিখতেছিলাম তখনকার একটা ডিজাইন করা। এখন নিজের ডিজাইন দেখলে নিজেই কান্না পায়, যাই হোক না দেখি। সো এই হলো বিষয়, বুঝতে পারছো? তো নামগুলো আপনাকে ইনপুট করতে হবে যেভাবে পারেন, যত সুন্দরভাবে পারেন আপনাকে ইনপুট করতে হবে। ওকে, আচ্ছা। সো আপনারা যেটা করবেন সেম নাম অনুযায়ী দিবেন, তাহলে দেখবেন আপনাদের নামেও কি নাম সার্চ করলে কিন্তু এইভাবে এই দেখেন সিলের আমার যতগুলো সাইট আছে সবগুলো কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে টিকটকে একটা ভিডিও দেখলাম, আচ্ছা দেখেন টিকটকও চলে আসছে। আপনারা টিকটকও করতে পারেন, বুঝতে পারছেন? ডিজাইনের শর্ট শর্ট ভিডিও দিয়ে টিকটকও আপনারা মার্কেটিং করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এর এবং জেড দিয়ে এরকম চমৎকার একটা নেগেটিভ আমি এই যে টিকটক কিছু ভিডিও দিছিলাম, কিছু শর্ট ভিডিও দিছিলাম, মোটামুটি ভালোই ফলোয়ার রিচ পাইছিল, বুঝতে পারছেন? টিকটক অনেক রিচ হয়, বাট কামের রিচ না, সব অকামের রিচ। টিকটক কোনো প্রফেশনাল জায়গা না, বাট রিচ হয় আপনার 10,000 20,000 30,000 1 লাখ 1 মিলিয়ন ভিডিও হবে, কিন্তু ওই ভিউ দিয়ে কোনো কামে আসবে না। ঠিক আছে, ওটা জাস্ট দেখার পারপোজে, হায়ার করার পারপোজে না। ঠিক আছে, সো রাখতে পারেন। ওখান থেকে ক্লায়েন্ট জেনারেট হয় না তা না, হয়, বাট খুবই কম। তার থেকে ইউটিউবটা ইউজ করতে পারেন। যাই হোক, আচ্ছা আমরা একটু ফটোশপ নিয়ে একটু আলোচনা করি আজকে, ঠিক আছে? যেহেতু আমরা ইলাস্ট্রেটর মোটামুটি অনেক কিছু শিখছি, আমরা ইলাস্ট্রেটর একদম সব শিখে ফেলছি তা না, আমি চেষ্টা করছি আপনার পূর্ণাঙ্গ ধারণা দেওয়া। তারপর যদি কোনো টপিক নিয়ে আপনারা আলোচনা করতে চান পরবর্তীতে আমরা আলোচনা করব, সমস্যা নেই। ঠিক আছে, আমি চেষ্টা করছি অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার হিসেবে কাজ করতে হলে যতটুকু প্রয়োজন আছে, যতটুকু আহ, জানলে আপনি এজ এ ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন, আপনি কোথাও আটকাবেন না, ততটুকু দেখানোর চেষ্টা করছি আর কি। ঠিক আছে, তারপরেও আমি চেষ্টা করবো পরবর্তীতে কোথাও কোথাও আটকায় যান আপনারা, বা মনে হয় যে এই বিষয়টা একবার দেখানো উচিত বা এই বিষয়ে নিয়ে আলোচনা করা উচিত। ঠিক আছে, অনেক সময় কাজ করতে দেখা যায় না, কাজ সাপোজ উত্তর ভাবে একটা কাজ করতে গেল,
তারপর এক জায়গাতে মাস্কিং করতে গেল অথবা একটা ট্রান্সপারেন্সি মাল্টিপল আইপি অ্যাপ্লাই করতে গেল, ঠিক আছে, বা ক্রো করতে গেল বা মাল্টিপ্লাই করতে গেল, তখন আটকায় গেলেন। তখন আপনি বললেন ভাই ঠিক আছে আমাদের এই ক্লাস একটু এটি দেখাই দেন, ঠিক আছে, তখন আমি আপনাদের ওইভাবে দেখাই দিলাম। সো আপনাদের বিষয় এরকম না যে ইলাস্ট্রেটর ক্লাস শেষ মানে শেষ, যখন যদি কখনো যদি কোনো প্রবলেম হয় সেটা কোর্স চলাকালীন সময় হোক বা কোর্স শেষ হওয়ার সময় হোক, যদি বলেন আমি হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। আর প্রতিনিয়ত কিন্তু আমাদের আপডেট হচ্ছে, সো আমাদেরও আপডেট থাকতে হবে। যাই হোক, তো দেখেন ফটোশপ সম্পর্কে আমি যদি বলি, এটা সম্পর্কে নতুন বলে নতুন করে বলার কিছু নাই। তো এখানে যারা আছেন, উৎপল রায় ভাই তো মোটামুটি ফটোশপ সম্পর্কে আইডিয়া আছে আপনার, আর জাহিদ ভাইয়েরও তো মোটামুটি আইডিয়া আছে, রাইট? হ্যাঁ ভাই আছে, বেসিকটা ক্লিয়ার আছে। মোটামুটি বেসিক ক্লিয়ার আছে। আমি সাইমের কথা যদি বলি, সাইমের বেসিকটা মোটামুটি আমার মনে হয় ক্লিয়ার নাই। সো আমি একদম শুরু থেকেই দেখাচ্ছি, তাহলে দেখা যাবে আপনাদের বেসিক যেটা জানা আছে ওটা আরেকটু স্ট্রং হবে, ঠিক আছে। তো বেসিক যার যত স্ট্রং সে তত বেশি কি অ্যাডভান্স কাজ করতে পারে। অ্যাডভান্স বলতে কোনো বিষয় নাই, আমি বিশ্বাস করি বা আমি জানি বা আমি যতটুকু মনে করি যে অ্যাডভান্স বলতে কোনো কিছু নাই। অ্যাডভান্স ওইটাই যেটা আপনি প্রপার ভাবে আউটপুট বের করতে পারবেন। আর প্রপার ভাবে আউটপুট বের করার জন্য আপনাকে বেসিকটা স্ট্রং হতে হবে। যার বেসিক যত বেশি স্ট্রং সে কি তত বেশি অ্যাডভান্স কাজ পারে, আমরা এটাই বলি আর কি। সো দেখেন এটা হলো ফটোশপ ইন্টারফেস, ইলাস্ট্রেটরের মতোই, ঠিক আছে, তেমন কিছু ডিফারেন্স নাই। এর উপরে যে মেনু বার গুলো দেখতে পাচ্ছেন এগুলো ইলাস্ট্রেটরে ছিল, এখানেও আছে, ঠিক আছে, এটাকে আমরা মেনু বার বলি। আর এখানে দেখেন আমাদের যদি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েট নিউ থেকে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, আর যদি কিছু ওপেন করতে চাই আমরা এখান থেকে ওপেন করতে পারি, ঠিক আছে। আমরা ক্রিয়েট নিউতে দেখি, আমরা আউটপুট আমরা সরি পেজ সেটআপের দেখার চেষ্টা করি। পেজ সেটআপ ওই যে আপনার ফটোশপ ইলাস্ট্রেটরের সিমিলার, জাস্ট এখানে একটা বিষয় নাই, সেটা হলো আমাদের ইলাস্ট্রেটরে দেখা গেছে এখানে ব্লিডের নামে একটা অপশন ছিল, ওই অপশনটা এখানে নাই, এবং আর্টবোর্ডের কিছু ডিরেকশন ছিল ওইগুলো কিন্তু এখানে নাই। তো না থাকলে কোনো সমস্যা নাই, ওইগুলো খুব একটা প্রয়োজনও পড়ে না ফটোশপের কাজের ক্ষেত্রে, ঠিক আছে। তো ম্যানুয়ালি আমরা বিলিট দিয়ে কাজ করব যখন আমরা প্রজেক্টের কাজগুলো করব। সো এখানে একটু বেসিক আলোচনা করি। দেখেন এখানে কিছু প্রিসেট আছে, ফিল্ম, মোবাইল, ওয়েব, ইলাস্ট্রেশন, প্রিন্ট, ফটো, সেভ। আচ্ছা, আপনাদের সাথে আরেকটা বিষয় একটু শেয়ার করি, সেটা হলো আচ্ছা বিষয় একটু শেয়ার করি তারপর এখানে আসি। আচ্ছা দেখেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এটা হলো এনএসডি, এটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট। এই প্রজেক্টের আন্ডারে কারিগরি শিক্ষা বোর্ড যেটা করতেছে, যারা স্কিল দক্ষ আর কি, ঠিক আছে, বাট তাদের গভর্নমেন্ট কোনো সার্টিফিকেশন নাই, তাদেরকে তারা সার্টিফাইড করতেছে, বুঝতে পারছেন? তো এটা অ্যাসেসমেন্ট আকারে করে। তো এটা কয়েকটা লেভেল আছে, বিটিবি লেভেল 2 আছে এবং এনএসডি লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6। এই লেভেলগুলো কমপ্লিট করলে যেটা হয়, আপনি গভর্নমেন্টের একটা স্বীকৃত ডিজাইনার হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন, একটা সার্টিফিকেট পাবেন ওখান থেকে, প্লাস আপনি যে কাজগুলো পান ওইগুলো আবার কি একটা রিভিউ হয়ে যায়। তো এইগুলোতে অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কোনো প্রতিষ্ঠানে আন্ডারে দিতে হয়। তো আমাদের থ্রি ফেস একাডেমির সাথে আমাদের আইডিইবি বাংলাদেশ, আমি দেখাচ্ছি আইডিইবি, তাদের সাথে রিসেন্টলি আমরা একটা কোলাবোরেশন করছি, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ। তো এই অর্গানাইজেশনের সাথে আমার রিসেন্টলি একটা হলো আপনার কোলাবোরেশন হয়েছে আর কি, যে আমাদের একাডেমি থেকে যদি কেউ এই অ্যাসেসমেন্ট গুলো দিতে চায় এনএসডি এর আন্ডারে, এটা গভর্নমেন্ট এখন যে প্রজেক্ট গুলো আসতেছে অ্যাসেট প্রজেক্টের আন্ডারে, পলক সাহেব এগুলো করে গেছে আর কি, এই দক্ষতা উন্নয়নের কোর্স গুলো বা অ্যাসেসমেন্ট গুলো। তো এই প্রজেক্টের আন্ডারে যদি আপনারা এক্সাম দেন, তো এটা গভর্নমেন্ট ভাবে দিতে হবে, আপনাদের টাকা পয়সা দিতে হবে না, উল্টো আপনাদের টাকা পয়সা দিবে আর কি, একটা নির্দিষ্ট ভাতা আছে ওটা দেয় আর কি। ওটা যদি দিতে চান সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের আন্ডার থেকে দিতে পারবেন। আমাদের থ্রি ফেস একাডেমি থেকে যারা কোর্স অলরেডি কমপ্লিট করছে বা যারা ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে, তাদেরকে আমরা রেফার করবো, ঠিক আছে। ওদের যখন অ্যাসেসমেন্ট ডেট দেয়, ওটা 3 দিনের হয়ে থাকে, 2 দিন ট্রেনিং করায়। ট্রেনিং বলতে হলো আপনি যে কাজগুলো করছেন ওগুলো রিভিউ করাবে, পরীক্ষা কিভাবে দিবেন, কোন বিষয়গুলো আসবে, কোন বিষয়গুলো প্র্যাকটিস করবেন, এই বিষয়গুলো হলো ওরা 2 দিনে দেখাবে, ডে লং, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত 2 দিন দেখাবে।
3 দিনের দিন, যদি শুক্রবার দিন ওই দিন হবে বা শনিবার দিন, ওই দিন হলো ডে লং পরীক্ষা হবে। ঠিক আছে, অ্যাসেসমেন্ট আকারে হলো, এখানে অ্যাসেসমেন্টের সিস্টেম ডে লং পরীক্ষা হয়। আপনাকে 4টা সেগমেন্টে পরীক্ষা হয়। ফার্স্টে আমাদের রিটেন থাকে, তারপর ভাইভা থাকে, তারপর ডেমনস্ট্রেশন থাকে, যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলি, তারপর ওরাল থাকে। ঠিক আছে, তো 3 থেকে 4টা সেকশন ওয়াইজ হলো ওরা এক্সাম গুলো নেয়। এবং ওখানে ফটোশপ, ইলাস্ট্রেটর, ইমেজ এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড, এই মোটামুটি 4-5টা সফটওয়্যারের উপরে হলো আপনাদের এক্সাম গুলো হয়। একদম ইজি তাও না, একদম যে কঠিন তাও না। যা আমাদের একাডেমি থেকে বা আমার কোর্স যারা করছে তাদের জন্য ইজি হবে আশা করি, বা আপনারা যারা প্র্যাকটিস করেন কম বেশি। সো যদি আপনারা ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে আমরা যখন এটা ডেট আসবে তখন আমি হয়তো গ্রুপে বলবো, আপনারা এক্সাম দিতে পারেন। এবং এক্সাম দিলে এটা আপনাদের একটা কি বলবো, একটা আপনাদের অ্যাচিভমেন্ট হয়ে থাকবে আর কি। ঠিক আছে, যেখান থেকে আপনারা গভর্নমেন্ট থেকে একটা সার্টিফাইড ডিজাইনার হচ্ছেন। ঠিক আছে, এটা হলো আরপিএল বলে। ঠিক আছে, আরপিএল এর এক্সামটার বিষয়টা হলো কি, যারা আমি যদি দেখাই আরপিএল অ্যাসেসমেন্ট, এটা হলো রিকগনাইজেশন অফ পিওর লার্নিং। ঠিক আছে, যাদের কাজ পারে বা স্কিল আছে বাট রিকগনাইজেশন নাই বা সার্টিফিকেট নাই, সার্টিফাইড না আর কি, তারা হলো এখান থেকে সার্টিফাইড হতে পারে। এবং এই সার্টিফিকেটটা পরবর্তীতে আপনি লিঙ্কডইন থেকে শুরু করে আপনি ইন্টারন্যাশনাল জবের জন্য অ্যাপ্লাই করেন। ঠিক আছে, যেহেতু গভর্নমেন্ট সার্টিফাইড, তো সেক্ষেত্রে এটা একটা ভ্যালু ক্রিয়েট করে। বুঝতে পারছেন, এটা শুধু বাংলাদেশ আর এরকম না, বিভিন্ন দেশের স্কিল বেস যেই কি বলে ম্যান পাওয়ার আছে তাদেরকে এই সার্টিফিকেশনটা দেওয়া হয়। ঠিক আছে, সো এটার জন্য আপনাদের আমি আই থিঙ্ক যখন ওই ডেট আসবে আমি আপনাদের রেফার করবো। ঠিক আছে, আপনারা যদি ঢাকার বাইরে থাকেন, যদি আপনি এই প্রতিষ্ঠানের আন্ডারে দেন, আইডিবির আন্ডারে, ওদের ওখানে থাকার ব্যবস্থা আছে, হোস্টেল আছে, আবাসিক জায়গা আছে, এসে 3 দিন থেকে এক্সাম দিয়ে আবার চলে যেতে পারবেন। ঠিক আছে, যাই হোক এই বিষয়টা এই প্রতিষ্ঠান দুইটা কোথায়, কোনটা, যে দুইটা প্রতিষ্ঠান দেখানো হইলো, আচ্ছা এটা মানে প্রতিষ্ঠান, হেড অফিসটা কোথায়? এটা তো এনএসডি, এটা হলো প্রজেক্ট আর কি, এটা হলো কারিগরি বোর্ডের আন্ডারে আর কি। ঠিক আছে, এটা তো কোনো প্রতিষ্ঠান না, এটা বাংলাদেশ কারিগরি বোর্ড হ্যাঁ, কন্ট্রোল করে। পরেরটা পরেরটা এটা হলো কাকরাইলে আর কি। কাকরাইল আপনার মৎস্য ভবন থেকে 2 মিনিট লাগে হেঁটে দেখতেন, পল্টন থেকে ও মানে আচ্ছা 10 আচ্ছা, মিনিট লাগে হ্যাঁ হেঁটে। চেনছি। ঠিক আছে, তো এখান থেকে অ্যাসেসমেন্ট রিসেন্টলি আমি নিজেও দিছি। ঠিক আছে, 3টা লেভেল আমি অলরেডি কমপ্লিট করছি। এখন ওখানে অ্যাসেসর পার্ট একটা আছে লেভেল 4 এর, ওইটা কমপ্লিট করব আর কি নেক্সট। আচ্ছা, যাই হোক এই বিষয়ে আমরা জানা রাখলাম যাতে আপনারা পরবর্তীতে এখানে অ্যাসেসমেন্ট দিতে পারেন আর কি। ঠিক আছে, আর অ্যাসেসমেন্ট যদি দেন তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনারা ওখান থেকে সার্টিফাইড হবেন, আমার কনফিডেন্স আছে আপনাদের প্রতি। আচ্ছা আচ্ছা, আমরা ফটোশপে আসি। আচ্ছা, ফটোশপ সম্পর্কে আমরা আলোচনা করে দেখেন। আজকে আমি ফটোশপে কিছু দেখাবো না, আমি জাস্ট বেসিক একটা আলোচনা করব, আর আপনাদের নেক্সট ক্লাসে বিহান্সের দ্বারা একটা প্রজেক্ট দিয়ে দেবো। ওকে, আচ্ছা বেসিক আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম যে ফটোশপ ইন্টারফেসের ক্ষেত্রে যে এখানে কিছু প্রিসেট থাকে আমাদের, যে প্রিসেটগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি, অথবা আমার মন চাইলে আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে নেওয়ার ক্ষেত্রে এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হয়, উইড এবং হাইট। উইড কত এবং হাইট কত দেবেন, এবং এখানে হলো আমাদের ইউনিট আছে, দেখেন 6টা ইউনিট আছে, যে 6টা ইউনিট আমাদের ফটোশপে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তো আমাদের দেখেন যখন আমরা যখন ইলাস্ট্রেটরে যখন ডকুমেন্ট ক্রিয়েট করতে গেছিলাম, সেখানে কিন্তু আমাদের এই ইউনিটগুলো ছিল, রাইট, সেম ইউনিটগুলো ছিল। ওকে, সো এই ইউনিটগুলো কোনটা কখন ইউজ করা হয়, সায়াম সাহেব বলেন তো, সিয়াম, মিস্টার সায়াম বলেন তো, জি ভাইয়া, কি বললেন বুঝলাম না। এই যে ইউনিটগুলো আছে এখানে, এটা কখন কোনটা ইউজ করা হয়? ভাই এটা তো পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার। ভুলে গেছেন? হুম, ভাই মনে আসতেছে না। মনে আসছে না? কি বলেন, এত তাড়াতাড়ি ভুলে গেছেন? আচ্ছা, রুদ্র ভাই বলেন তো।
কোনটার কথা বলতেছেন? একটা প্রিন্টের জন্য ইউজ হয় আর একটা ওয়েবের জন্য ইউজ হয়। ওয়েবের জন্য ইউজ হলে পিক্সেল আর প্রিন্টের জন্য ইউজ হলে ইঞ্চি, ওইটার কথা? হ্যাঁ, এখানে ৬টা আছে, কোনটা কখন ইউজ হয়? পিক্সেলটা তো ভাই বললাম, যখন আপনি কোনো মানে ওয়েব স্ক্রিনের জন্য করবেন নেটের দেওয়ার জন্য তখন পিক্সেল ইউজ করব, আর যখন প্রিন্ট করব তখন ইঞ্চি ইউজ করব। ইঞ্চি বা বাকি যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ আচ্ছা, রাইট। তো মিস্টার সাহেব বুঝতে পারছেন? ভাইয়া সবগুলো একটু বইলা দেন তো। সবগুলো বলার কিছু নাই। এখানে মনে করেন আপনার কাছে ৬টা আছে, ঠিক আছে? ৬টার ভিতর একটা মনে করেন পিক্সেল, ঠিক আছে? ইলেকট্রনিক মিডিয়ার জন্য, মানে ইলেকট্রনিক ডিভাইসের জন্য যদি কোনো ডিজাইন আমরা করি, যে ডিজাইনটা পাবলিশ হবে ইলেকট্রনিক মিডিয়াতে, তখন পিক্সেলটা ইউজ করব। সাপোজ সোশ্যাল মিডিয়া ব্যানার, ইউটিউব ব্যানার, পোস্ট, কভার, এইসব কাজের ক্ষেত্রে। আবার দেখা গেল আমরা যখন প্রিন্টে কাজ করব তখন আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। যদি ক্লায়েন্টের ডকুমেন্ট ডিমান্ড থাকে মিলিমিটারে, মিলিমিটারে করতে পারে, সেন্টিমিটারে করতে পারে, ইঞ্চিতে করতে পারে, যেটা খুশি সেটা দিয়ে করতে পারে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এই যে রেজোলিউশন, আমরা কি 300 কখন ইউজ করি? প্রিন্ট আইটেম ডিজাইনের জন্য 300 ইউজ করি, এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য বা ইলেকট্রনিক ডিভাইসে যখন ডিজাইন করি তখন 72 ইউজ করি, রাইট? ওকে। কালার মোডের ক্ষেত্রে কি করি আমরা বলেন তো? 8 জিবি কখন ইউজ করি? স্যার বলেন। হুম? ভাইয়া যদি প্রিন্ট মিডিয়া হয় তাহলে সিএমওয়াই কে, আর সোশ্যাল মিডিয়ার জন্য আরজিবি। সোশ্যাল মিডিয়ার জন্য 8 জিবি, আর মানে ইলেকট্রনিক ডিভাইসের জন্য 8 জিবি কালার মোড ইউজ করব। প্রিন্টের জন্য আমরা কি করব? সিএমওয়াই সিএমওয়াই কে। ইউজ করব, রাইট? জি আর জি ভাইয়া। গ্রে কখন ইউজ করব জানেন? যখন আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ প্রয়োজন হবে, হ্যাঁ, তখন আমরা গ্রে ইউজ করব। আর ল্যাব কালারটা আমাদের 6 কালার হয়ে থাকে, তো এটা নরমালি ল্যাব প্রিন্টের জন্য যে কালারগুলো ইউজ করে থাকে, ঠিক আছে? মানে ল্যাব প্রিন্ট বলি না আমরা, ল্যাব প্রিন্ট হয় না? আমরা অনেক সময় প্রিন্ট করতে গেলে কি বলে? প্রিন্ট করতে গেলে কি হয় বলুন তো? প্রিন্ট করতে গেলে আমরা অনেক সময় যখন নরমালি যখন এক্সট্রা প্রিন্ট অনেক সময় বলে না যে আমরা আপনাকে ল্যাব প্রিন্ট করে দিই, অনেক টেকসই হবে কালারটা। হুম? হ্যাঁ ভাই বলে। ওইটা কিন্তু ল্যাব কালারে করে, ওটার তুলনামূলক টেকসই বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এইগুলো আমাদের খুব একটা ইউজ প্রয়োজন হয় না। দুইটা বিষয় আমরা জানবো, একটা হলো 8 জিবি ডিজিটাল মিডিয়ার জন্য ইউজ করবো, আর সিএমআই কে আমরা এই জন্য ইউজ করবো। এই বিষয়গুলো আপনারা একদিন জানেন। আচ্ছা, বিট নিয়ে একটু আলোচনা করতে হয়। বিটটা কি জানি আমরা? 8 বিট কি, 16 বিট কি, বলেন তো একটু। হ্যালো? কিভাবে জানি দেখাইছিলেন গুণ করে ভাগ করে ই করতে হবে কত গুণ দিয়া? হুম? হ্যাঁ ভাই, জোরে বলেন একটু। হ্যাঁ, মানে আমার মনে মনে পড়ছে না ভাইয়া, এটা কত গুণ দিয়া মানে স্ক্রিনের যে রেজুলেশন এটা বোঝাইছিলেন? না না, এরকম কাছাকাছি গেছেন। আচ্ছা, বিটটা হলো আপনার, জাহিদ ভাই বলেন তো বিটটা কি? বিটটা ওরকম ধারণা নাই, তবে হচ্ছে আপনার বিটটা হচ্ছে আপনার আহ, মানে একটি ইমেজের গভীরতা কতটুকু, মানে তত বেশি টোন আসবে আর কি। হ্যাঁ, রংটা আরো তত করবে আর কি, মানে এটা, গভীর হবে। রাইট, অনেকটা হলো ইমেজে কালার, মানে সরি, আমার ডকুমেন্টে কালার ধারণ ক্ষমতা আর কি। যে আমি হ্যাঁ, কি পরিমাণ, কত পরিমাণ কালার নিয়ে আমরা কাজ করতে পারবো। তো দেখেন আমরা যখন, আমি কনসেপ্ট একটু বুঝাই দিই আপনাদেরকে। অনেক সময় যেটা 16 বিটে 16 মিলিয়ন 32 মিলিয়ন কালার নিয়ে কাজ করতে পারে এরকম আর কি। হ্যাঁ, মানে যে আমাদের মনিটর গুলোতে থাকে আর কি রেজলিউশন। আমাদের যে প্রাইমারি কালার, ঠিক আছে? আমাদের প্রাইমারি কালার কি কি বলেন তো? মানে কোনটা দিয়ে বলবো, আর জিবি দিয়ে না সিএমওয়াই কে দিয়ে?
রেড গ্রিন ব্লু প্রাইমারি কালার কোনটা, আরজিবি না সিএমওয়াই? RGB ভাইয়া। রাইট, আমাদের প্রাইমারি কালার হলো আরজিবি, রাইট। তো এই আরজিবি কালারটা, আরজিবি কালার কি কি বলেন তো? রেড গ্রিন ব্লু না? জি ভাইয়া। আচ্ছা, এই যে রেড গ্রিন, রেড এর ভিতর কয়টা কালার আছে বলতে পারবেন? মানে কয়টা শেড, তিন টোন আছে? ভাইয়া খেয়াল নাই ভাইয়া। আচ্ছা, জাহিদ ভাই না ভাইয়া খেয়াল নাই। বলে গেছেন? দেখি আর কি, ওইভাবে খেয়াল করা হয় না। সমস্যা নাই, এটা বুঝে যাওয়ার জিনিস। আচ্ছা, এটা হলো, দেখেন আমার একটা হিসাব আমি দেখাচ্ছি আপনাকে। সেটা হলো 256টা কালার থাকে। হ্যাঁ, মনে রাখবেন কয়টা কালার থাকে? একটা প্রাইমারি কালার মানে একটা সিঙ্গেল কালারের ভিতরে আরজিবি তে কয়টা কালার আছে? 256। 256টা কালার আছে। হ্যাঁ, রেড এর ভিতরে 256টা আছে, গ্রিন এর ভিতরে 256টা আছে, ঠিক আছে? ব্লুর ভিতরে কি 256টা কালার আছে। তো আমরা যদি 8 বিটে কাজ করি তখন এই 256 ইনটু করি, তাহলে আমাদের যেটা হয়, আমরা হলো এই 1,67,77,216টা কালার নিয়ে আমরা একটা ডকুমেন্টে কাজ করতে পারবো। একটা ডকুমেন্টে কালার কয়টা নেই আমরা? 10টা, 15টা, 20টা, 100, 200, 300, 400, 500, 1000 দিয়ে দেয়। খুব বেশি তো নেওয়া হয় না, রাইট? তো আপনি যদি 8 বিট দিয়ে কাজ করেন তখন আমার ইমেজের বা আমার ডকুমেন্টের কালার ধারণ ক্ষমতা কত? এই যে প্রায় 1.7 মিলিয়ন, ঠিক আছে? তো এই যে এই কালারে নিয়ে আমরা কাজ করতেছি, তো আমরা যদি 16 বিট দিই তখন কি হবে বলেন তো? এটা দ্বিগুণ হয়ে যাবে না? হুম, হ্যাঁ তখন কি প্রায় 3.35,54,432টা কালার নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? তো আলটিমেটলি কিন্তু আমাদের কোনো বেনিফিট হচ্ছে না। কেন বেনিফিট হচ্ছে না? আমরা এত কালার ইউজ করি না। তো আপনি যদি কখনো 16 বিট দেন তখন শুধু শুধু যেটা হবে, আপনার ফাইল সাইজটা বড় হবে, ফাইলের যে এমবি বা যে স্টোরেজ যতটুকু নেওয়া দরকার তার থেকে বেশি নেয়, বাট আলটিমেটলি আপনি কিন্তু কোনো কি পাবেন না, আপনি কোনো রেজাল্ট পাবেন না। রেজাল্ট বলতে আপনি কোনো বেনিফিট পাবেন না, কারণ এতগুলো কালার নিয়ে কখনো কাজ করি না, প্রয়োজন হয় না। বাট ফটোশপের মধ্যে অপশন দিয়ে রাখছে, তাই আর কি। ওকে, যদি কখনো আপনাকে কেউ কোশ্চেন করে বিটটা কি, বিটটা হলো আমার কি কালার ধারণ ক্ষমতা একটা একক বলতে পারেন, ঠিক আছে? তো এইটা আপনার গুণিত থাকে, আস্তে আস্তে বাড়ে। সো আমরা যদি এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হোয়াইট আছে, ট্রান্সপারেন্ট আছে, ঠিক আছে? এখানে কিছু অপশন আছে, ব্ল্যাক আছে, তো আপনি নরমালি হোয়াইটই আমরা রাখি। তারপরে এখানে দেখেন অ্যাডভান্স অপশন আছে, এখানে কালার প্রোফাইল আর পিক্সেল অ্যাসপেক্ট রেশিও আছে। তো আপনারা যখন উপর থেকে বাকি সেটিং গুলো করবেন, তো এটা কপ সেটিং করতে হয় না, এটা যেভাবে সবাই রাখতে পারেন, ঠিক আছে? এইটা কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই কালার প্রোফাইলের ক্ষেত্রে। আর এখানে অ্যাসপেক্ট রেশিও যেটা আছে, এটা আমরা স্কয়ার পিক্সেল দেব, ঠিক আছে? আচ্ছা, সো এইগুলো আমরা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নাই, এটা হাত দেওয়াই দরকার নেই। আচ্ছা ভাই, এখানে আর্টবোর্ডের বিষয় আসে না কেন ফটোশপে? মানে আর্টবোর্ড নিয়ে আলোচনা হয় না কেন? এখানে কি আর্টবোর্ড নাই? আসতেছে আসতেছে, আর্টবোর্ড আগেই যে আছে, আর্টবোর্ড দেখতে পাচ্ছেন, আর্টবোর্ড লেখা হ্যাঁ আসতেছে, মানে আর্টবোর্ড আসবে। এখন যদি আপনি প্রিভিয়াস ভার্সনগুলো আর্টবোর্ড নাই, এখন যে রিসেন্ট যে ভার্সনগুলো আছে 18 পর থেকে 19, 20, 21 এগুলো আর্টবোর্ড আছে। তো আর্টবোর্ডের ক্ষেত্রে এখানে দেখেন দুইটা ওরিয়েন্টেশন আছে, একটা ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট। ল্যান্ডস্কেপে কি হয়, আমাদের উইডথ বেশি থাকে, হাইট কম থাকে। পোর্ট্রেটে কি হয়, আমাদের উইডথ কম থাকে, হাইট বেশি থাকে। হ্যাঁ, এখানে আর্টবোর্ড নামে একটা অপশন আছে। তো আর্টবোর্ডটা আমি এখানে দেখাচ্ছি না, আর্টবোর্ডটা আমি ডকুমেন্ট ক্রিয়েট করার পরে দেখাচ্ছি আর কি। এই ইলাস্ট্রেটরের মতোই অনেকটা এইভাবেই কাজ করে। আপনি যদি মাল্টিপল প্রজেক্ট নিয়ে পেজ নিয়ে কাজ করেন তখন আর্টবোর্ড ইউজ করতে পারেন, আদারওয়াইজ প্রয়োজন হয় না, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা টুল যখন দেখবো তখন আর্টবোর্ডটা নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, তো এই হলো আমাদের বেসিক আলোচনা। তো এখানে দেখেন ডাউনলোড মতো একটা আইকন আছে, এখানে যদি ক্লিক করেন, সেটা হলো আপনি যেই সেটটা করছেন এটা আপনি এখানে সেট করে রাখতে পারবেন। হ্যাঁ, সাপোজ আমি যে সেটিংটা এখানে আছে, র্যান্ডম সেটিং, আমি কোনো সেটিং করি না অবশ্য। 72 দিয়ে এটা কালার, ওকে, 72 দিয়ে আমি সাপোজ এই যে 9 লিখে আমি একটা সেভ প্রিসেট দিলাম। তখন কি হবে, এই সেভে কি হবে, এখানে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এগুলো যেভাবে সেভ হয়ে আছে, আমি কি করতে পারবো, আমি একটা প্রিসেট সেভ করে রাখছি। এখন যে কোনো ডকুমেন্টস আমি থাকুক না কেন,
আমি যখন সেভে আসবে তখন ক্লিক করে আমি করতে পারবো। এটা কখন বেশি প্রয়োজন হয়, যখন আপনি সিমিলার টাইপ প্রিসেটে একাধিকবার কাজ করবেন। সাপোজ আপনি সোশ্যাল মিডিয়ার ডিজাইন করবেন, তাহলে সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আমাদের প্রিসেটটা কেমন হয়, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য কি করি বলেন তো, 1080x1080 একটা আমরা আউটপুট নিই, ঠিক আছে। তো রেজলিউশনের ক্ষেত্রে দেখা যায় আমরা রেজলিউশনটা কিন্তু 72 নেওয়ার কথা, বাট 72 নিলে দেখা যায় খুব একটা ভালো রেজলিউশন আমরা পাই না, ঠিক আছে। 72 কিন্তু আমাদের মিনিমাম, ম্যাক্সিমাম না কিন্তু। তো আমরা এর উপরে সাপোজ আমরা নরমাল 300 দিয়েই রাখি, ঠিক আছে। তো আরেকটা বিষয় হলো এখানে RGB কালার মোডটা থাকবে, যেহেতু আমাদের এটা ডিজিটাল মিডিয়াতে আমরা কাজ করতেছি। ওকে, আমি দিয়ে এখানে সোশ্যাল মিডিয়া লিখে এসএম লিখে এখানে লিখলাম। ওকে, তো কি হলো, এই নামে আমার ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল না। এখন জাস্ট আমি ক্লিক করে ক্রিয়েট করব। আমার যখনই আমি ফটোশপ ওপেন করবো তখনই আমি কি করবো, এরকম একটা ডকুমেন্ট পেয়ে যাবো। সো এটার উপকারিতা হলো যখন সিমিলার টাইপ কাজ বেশি করবেন তখন এটা করে রাখতে পারেন। ওকে, তো যখন আপনি ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলবেন, ডকুমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি যখন ফাইল থেকে এখানে নিউতে আসতে পারেন, অথবা আমরা যে হোম বাটনে ক্লিক করার পরে এখানে যে অপশন আছে নিউ ক্রিয়েট নিউ, এখান থেকে করতে পারেন, অথবা কন্ট্রোল এন প্রেস করে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, ডকুমেন্ট সেটআপে নিয়ে আসতে পারেন। তারপর আপনি ডকুমেন্টে যখন ক্রিয়েট করবেন তখন এরকম ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস সম্পর্কে যদি দেখেন একদম পরিচিত ইন্টারফেস, উপরে আমাদের মেনু বার, তারপর আমাদের কি বলেন তো, এটাকে কি বলে বলেন তো, কি বলতে পারবেন এই বারটাকে কি বলে? কন্ট্রোল বারের কথা বলতেছেন? হ্যাঁ, এটাকে কি বলে এই বারটাকে? অপশন বার, কন্ট্রোল বার, টুল বার, না টুল বার তো এটা না, মেনু বার। হ্যাঁ মেনু, হ্যাঁ, উপরেটা মেনু বার, নিচেরটা হলো উপরেরটা মেনু বার আর নিচেরটা মেবি অপশন, অপশন বার আর হলো কন্ট্রোল বার, ঠিক আছে। কন্ট্রোল বার। কন্ট্রোল হ্যাঁ, বা অপশন বার কেন বলতেছি, আমরা যদি কখনো কোনো ইমেজ কোন টুলস নিয়ে কাজ করি, যখন যে টুলসে যাব ওই টুলস অনুযায়ী আমার কি অপশন বারটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো ইলাস্ট্রেটরে অপশন বার আছে, বাট এটা খুব কম চেঞ্জ হয়, ঠিক আছে। বাট ফটোশপে দেখা যায় ম্যাক্সিমাম টুলসের ক্ষেত্রেই এটা চেঞ্জ হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই অপশন বার অনেক সময় হারায় যেতে পারে আপনাদের, ঠিক আছে। সেটা কিভাবে ফিরিয়ে আনবে সেটা আমি দেখাবো। তারপর আবার দেখেন এখানে আমাদের এখানে কি আছে, পরে যে বারটা আছে এটাকে কি বলে বলুন তো, এটাকে বলে বলুন তো কি বলে এটাকে? কোনটা ভাই, কোনটার কথা বলতেছেন? এই যে আমাদের এখানে যে বারটা আছে, ওটা ট্যাব, ট্যাব, ট্যাব বার নাকি? এটাকে বলে হলো টাইটেল বার। এখানে আমরা টাইটেল গুলো দেখতে পাই। হ্যাঁ, এখানে কি রে কি আমার কি কি দেখতে পাই, একটা ইমেজের একটা ডকুমেন্টের এখানে ইমেজের নামটা দেখতে পাই, আমরা কত পার্সেন্ট জুম ইন জুম আউট আছে সেটা দেখতে পাই, RGB কালার আছে সেটা দেখতে পাই, এবং কত ভিডিও আছে সেটা দেখতে পাই, ঠিক আছে। একটা ডকুমেন্ট যখন আমি ক্রিয়েট করি, ডকুমেন্টের একটা বেসিক একটা ইনফরমেশন আর টাইটেলে দেখতে পাই। হ্যাঁ, যদি কখনো দেখেন ইমেজ ক্রিয়েট করার পরে বা ডকুমেন্ট ক্রিয়েট করার পর RGB আছে, আপনারা হয়তো কি বলবেন বলেন তো, CMYK দরকার। ডকুমেন্ট ভুলে RGB করে ফেলছে, বাট দরকার CMYK, তখন কি করতে পারেন, ইমেজ মেনু থেকে এখানে দেখেন একটা অপশন আছে, আমরা যদি ইমেজ থেকে যদি মুডে যাই, দেখেন মুড থেকে এখানে দেখেন কালার গুলো চেঞ্জ করার অপশন আছে, বিট গুলো চেঞ্জ করতে পারেন আপনি। হ্যাঁ, আমি সাপোজ CMYK দিলাম, ওকে, দেন এখানে ওকে দেবো। ওকে দিলে কি হবে, আমার এই ডকুমেন্টটা কিন্তু কি হলো, RGB থেকে CMYK চলে আসছে। আবার যদি আমার এটা কি ইলাস্ট্রেটরও ছিল ভাই এই অপশনটা? হ্যাঁ, ইলাস্ট্রেটরও আছে। ইলাস্ট্রেটর দেখাচ্ছি, ইলাস্ট্রেটর কোথায় অপশনটা, ইলাস্ট্রেটর হলো ফাইল মেনুতে যাবেন আপনি, ফাইল মেনুতে গিয়ে এখানে ডকুমেন্টস, এই হয়ে গেল। হ্যাঁ, ফাইল মেনুতে আসার পর এখানে দেখেন ডকুমেন্ট কালার মোড, এই CMYK RGB, হ্যাঁ RGB করে দিলে RGB হয়ে যাবে। ইলাস্ট্রেটর সব থেকে বেটার হয় আপনি যদি একটা ডকুমেন্টের কালারটা চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে আরেকটা প্রসেসে করতে পারেন, সেটা আপনি একটা RGB ডকুমেন্ট ক্রিয়েট করে ওখানে ওই ডকুমেন্টটা CMYK ডকুমেন্টটা RGB তে পেস্ট করে দিলেন, এভাবেও করতে পারেন। অথবা আপনি এখান থেকেও ওই যে প্রসেসটা দেখাবো এই কথা, ঠিক আছে। যারা এই প্রসেসটা না জানে তারা কি করে, ওই RGB একটা ডকুমেন্ট ক্রিয়েট করে তারপর এই CMYK ডকুমেন্টটা কপি করে ওখানে পেস্ট করে, বুঝতে পারছেন। আর এখান থেকে আমরা ইমেজ থেকে ইমেজ মোডটা চেঞ্জ করতে পারবো। এরকম তো অনেক কাজে অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। সাপোজ একটা ডিজাইন আমরা করলাম সোশ্যাল মিডিয়ার জন্য, ওটা প্রিন্ট করতে হবে, তখন কি কালার মোডটা চেঞ্জ করার প্রয়োজন না আমাদের, না হলে তো ডিজাইন ঝলসে যাবে, রাইট। তখন আমরা কি খুব সহজেই এখান থেকে কালার মোড চেঞ্জ করে প্রিন্ট করতে পারি। ওকে, আচ্ছা, তো এই হলো আমাদের অপশন বার, সরি
টাইটেল বারের কাজ, টাইটেল থেকে দেখতে পাবো কোনটা কি। এখানে একাধিক টাইটেল আসবে, যতগুলো টাইটেল ওপেন করবেন, যতগুলো ফাইল ওপেন করবেন, ততগুলো কি হবে, এখানে আমার টাইটেল ওপেন হবে। সাপোজ আমি এখান থেকে একটা ডিজাইন ওপেন করি, তখন কি হলো দেখেন, এই ডিজাইনের কিন্তু কি হয়েছে দেখেন, আমার টাইটেল ওপেন হয়েছে এবং এই ডিজাইনের নামটা দেখাচ্ছে, ঠিক আছে, পিএইচডি ফরম্যাটে আছে সেটা দেখাচ্ছে, 22% জুম ইন জুম আউটে আছে, এবং এখানে কি দেখেন, আমি যে লেয়ারে আছে ওই লেয়ারের নামটা দেখাচ্ছে, রেক্টেঙ্গুলার 3 তে আছে আমি এখানে, ঠিক আছে, পাশাপাশি 8GB কালার মোডে আছে এবং 8 বিটে আছে, ঠিক আছে। এই ডিজাইনটা একটা কোম্পানির জন্য করা, গতকাল রাতে আমি এটা করছিলাম আর কি, ক্লায়েন্টের জন্য। এই কোম্পানি কি সবাই মানে কম বেশি চিনেন আমার মনে হয়, এডিসন কি চিনেন না? ইলেকট্রনিক্স, এডিসন কোনটার কথা বলতেছেন? এই কোম্পানি কি চিনেন, এডিসন ইলেকট্রনিক্স? প্রোডাক্ট দেখলে চিনবো হয়তো বা, হ্যাঁ, নামটা খেয়াল আসতেছে না। আচ্ছা, প্রোডাক্ট একটা কমন প্রোডাক্ট, স্যাম্পনি ফোন চিনি আমরা। হ্যাঁ, সিম্ফনি চিনি তো। আচ্ছা, এই যে এডিসনের প্রোডাক্ট হলো স্যাম্পনি, এটা হলো এডিসন হলো মাদার ব্র্যান্ড আর কি, এটা সিস্টার কনসার্ন হলো আপনার একটা স্যাম্পনি। এই জন্যই ওটা লাল কালারের না, সিম্ফনিরও দেখছি একটা কালার লাল। হ্যাঁ, ওদের কালার প্যাটার্নটা একটা সিমিলার টাইপের, ঠিক আছে। তো অনেক বড় ব্র্যান্ড আর কি, মানে গ্রুপ অফ কোম্পানি আর কি, ওদের এই এরকম সিস্টার কনসার্ন অনেকগুলো আছে, এগুলোর সাথে আমরা কানেক্টেড, বাট আমরা জানি না এর মাদার কোম্পানি দিয়েছে। যাই হোক, আচ্ছা, সো যেটা বলতেছিলাম, তো আমরা এই বিষয়গুলো এখানে জানতে পারি, ঠিক আছে। আর আমরা যখন ফটোশপে কাজ করবো, আমি নেক্সট ক্লাসে আপনাদের এই ভিউজগুলো দেখাবো, আমি আজকে ধারণা দিয়ে দিই। তো ফটোশপে যখন কাজ করি তখন আমাদের লেয়ার ওয়াইজ কাজ করতে হয়, হ্যাঁ, এই লেয়ার নিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ি। তো নেক্সট ক্লাসে আমি একদম বেসিক থেকে লেয়ার থেকে শুরু করে সবগুলো বিষয় দেখাবো, এখন তো সেটা আমি ওভারভিউ হয়ে যাচ্ছি। যখন ফটোশপে কাজ করবেন তখন প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে থাকবে, হ্যাঁ। আর সবাই একটা মেইন প্রবলেম যেটা হয় যে ফটোশপের কাজ করতে গেলে লেয়ার একটা সমস্যা হয়, কারণ তাদের একটা কনসেপ্ট থাকে যে ইলাস্ট্রেটর যখন কাজ করছে তখন তো লেয়ার লাগে না, আসলে ইলাস্ট্রেটর যখন কাজ করছে তখন লেয়ার লাগছে, তখন লেয়ার ছিল, আমাদের কখনো লেয়ার প্রয়োজন হয় নাই খুলে দেখার, যে কারণে হয়তো আমরা ওইটার গুরুত্ব বুঝি নাই। বিষয়টা হলো ওরকম, সাপোজ আমরা আচ্ছা, সাপোজ আমাদের দাঁতের কথা যদি আমরা বলি, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের দাঁতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে, কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, অনেকটা ওরকম যে লেয়ার ছিল কিন্তু লেয়ারের মর্ম আমরা বুঝি নাই, ঠিক আছে। লেয়ারের মর্ম কখন বুঝবো, যখন ফটোশপে আসে তখন অনেকেই বলে আল্লাহ লেয়ার তো অনেক ঝামেলার বিষয়। আসলে লেয়ার আপনি আগেও ছিল, ইলাস্ট্রেটর লেয়ার ছিল, দেখেন ইলাস্ট্রেটর যদি আসেন এখানে কিন্তু লেয়ার প্যালেট ছিল, ঠিক আছে, এই লেয়ারের ভিতরে যতগুলো অবজেক্ট ততগুলো লেয়ার কিন্তু এখানে আছে। সেম কাজ কিন্তু ফটোশপে যখন করতেছি তখনও আছে, বাট আমাদের সবার যে মেইন প্রবলেমটা হয় যে ফটোশপের লেয়ার অ্যারেঞ্জমেন্ট বা ম্যানেজমেন্টের প্রবলেম হয়। তো এটা কেন প্রবলেম হয়, কারণ তাদের বেসিক বিষয়টা ক্লিয়ার থাকে না এবং কাজ করতে পারে না। বাট আমি অ্যাজ এ ইউজার যদি বলেন, ফটোশপ অ্যাডোবি ইউজার হিসেবে আমার কাছে ফটোশপ ইলাস্ট্রেটর দুটো সেম। আমাকে যদি বলেন কোনো লেয়ার না ধরে ফটোশপে কাজ করতে, আমি করতে পারবো ইলাস্ট্রেটরের মতো, বা ইলাস্ট্রেটর যদি বলেন লেয়ার ধরে কাজ করতে, সেটাও করতে পারবো। এটা আসলে প্র্যাকটিস করতে করতে আসবে এবং কিছু প্রসেস ফলো করতে হতে আসে, ঠিক আছে। আমি যদি বলি আমি লেয়ারে হাত দেবো না, হাত না দিয়ে আমি চাইলে যে কোনো কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং যে কোনো কিছু যে কোনো ভাবে চেঞ্জ করতে পারবো, এবং সিঙ্গেল না, আমি চাইলে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে পারবো, যেই কাজটা আমরা কিসের মাধ্যমে করি, ইলাস্ট্রেটরে করতাম। তো এই প্রসেসগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো, যে কিভাবে আপনি একদম লেয়ার না ধরেই একটা কমপ্লিট কাজ করে ফেলতে পারেন, ঠিক আছে। এর জন্য কিছু শর্টকাট প্রয়োজন আছে, কিছু টেকনিক প্রয়োজন আছে, ঠিক আছে, কিছু ওয়ে আপনাকে ইউজ করতে হবে, কিছু টুলস ইউজ করতে হবে, ওকে। তো এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করবো। পাশাপাশি আরেকটা বিষয় সেটা হলো, দেখেন এখানে ইন্টারফেসের ক্ষেত্রে দেখেন ইন্টারফেস তো সিমিলার, তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্লোটিং প্যানেল। তো এই প্যানেলের ক্ষেত্রে এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, আপনার যদি কখনো কিছু হারায় যায়, ওই যে ইলাস্ট্রেটরের মধ্যে উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, ধরে ধরে। তো এই বিষয়গুলো আমি আর ইন ডিটেল দেখাইলাম না, কারণ এই বিষয়ে কম বেশি আপনারা সবাই জানেন, ওকে। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় দেখেন, ইলাস্ট্রেটর ফটোশপের আরেকটা বিষয় নিয়ে আমরা যদি আলোচনা করি, এখানে দেখেন চ্যানেল নামে একটা অপশন আছে। সো এই চ্যানেলে একটু আলোচনা করি, এটার একটা ইউজ আপনাদের আছে। আমি জাস্ট আজকে একটু কি বলে সব
পুরো একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি যে মেজর যে কাজগুলো আসলে ইলাস্ট্রেটর দিয়ে যদি আমরা করতে যাই ইলাস্ট্রেটর করতে পারবেন, বাট ফটোশপ দিয়ে কিভাবে করতে পারেন সেটা হতে বলবো। একটা প্রিন্টিং এ যদি যখন আপনারা কাজ করবেন বা প্রিন্টিং সম্পর্কে আইডিয়া যদি থাকে, ওখানে একটা টার্ম আছে যে কালার সেপারেশন। ঠিক আছে, কালার সেপারেশন বলতে কি, এখানে সাপোজ 4টা কালার আছে, রাইট? 4টা কালার আছে না 3টে কালার আছে এখানে, বলেন তো? এই ডিজাইনে 4টা কালার কালার, হচ্ছে 4টা কালার ভাইয়া। জাহিদ ভাই বলেন তো? এখন ওই যে কোনটাকে জানি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ধরে, সাদাটা না কোনটা জানি? না না, সাদা সাদা মাদা ভুলে যান, আপনি আমাকে বলেন এখানে কয়টা কালার আছে। আচ্ছা, কালো আছে, সাদা আছে, নীল আছে আর লাল আছে, 4 কালার, 4 কালার ডিজাইন। এটা কিন্তু মূলত 3 কালার, 8 জিবি। ঠিক আছে, এটা হলো 3 কালার। আর এই দেখেন এখানে তো দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন 8 জিবি কালার মোড। এখানে 3টা কালার কম্বিনেশন আছে আর কি। ওই যে 2টা কালার মিক্স হয়ে একটা হয়েছে এরকম। হ্যাঁ, 2টা কালার না 3টা কালার মিক্স হয়ে সবগুলো কালার ক্রিয়েট হয়েছে আর কি। মানে কয় কালার, কোশ্চেনটা হয়তো আমরা বুঝাইতে পারিনি আপনাকে। বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে এখানে কয়টা কালার আছে আর কি, মানে কয় কালারের ডিজাইন আর কি, 4 কালার না 3 কালার। এটা হলো 3 কালার ডিজাইন। ঠিক আছে, কেন বলতেছে কালার মোডই 8 জিবি। ঠিক আছে, এবং এখানে যদি দেখেন আমি যদি এখানে দেখেন 8 জিবি যখন ক্লিক করছি তখন সবগুলো দেখতে পাচ্ছি, রাইট? তো দেখেন আমি যদি 8 জিবি অফ করে দিই, আচ্ছা শুধু ব্লু যদি দিই, দেখেন এখানে কিন্তু শুধু ব্লু কালার দেখাচ্ছে। আবার গ্রিন যদি দিই, দেখেন ব্লুটা অফ করে, ঠিক আছে, ব্লু গ্রিন, তো ব্লু গ্রিন এরকম দেখাচ্ছে। ব্লু গ্রিনের সাথে যখন রেডটা যখন মিক্স করতেছে তখন কিন্তু এরকম রেড মানে 8 জিবি 3টা কালার শো করতেছে। ঠিক আছে, তো এখানে কালার সেপারেশনের যে বিষয়টা, যে আমরা যখন প্রিন্টের জন্য আমরা যখন কাজ করি আর কি প্রিন্টিং মিডিয়াতে, তখন দেখা যায় কি অনেক সময় আমাদের 1 কালার প্রিন্ট দিতে হয়, 2 কালার প্রিন্ট দিতে হয়। ঠিক আছে, ইভেন হলো আমরা যখন অফসেট প্রিন্টে কাজ করি, অফসেট প্রিন্টিং এ যে সিটিভি সেটআপ, যেটা প্লেট কি বলে এটাকে, কম্পিউটেটিভ প্লেটে যে আমাদের যে সেটিং গুলো হয়ে থাকে প্রিন্টের ক্ষেত্রে, এটা হয়তো অনেকেই বুঝতেছেন না, বা পরবর্তীতে হয়তো প্রিন্টিং সেক্টরে কখনো কাজ করলে বা দেখলে বুঝতে পারবেন। ওখানে যেটা হয় কি, একটা ডিজাইন যখন প্রিন্ট হয়, এই ডিজাইন যখন পেপারে প্রিন্ট হবে, এটা কিন্তু 3টা কালার যদি আমাদের সিএমএকে হয়, অবশ্যই যে প্রিন্ট হয় অবশ্যই সিএমএকে হবে। তো সিএমএকে ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু 4টা আলাদা আলাদা কালার এটা প্রিন্ট হবে। 8 আলাদা কালার প্রিন্ট হলে কি হবে, 4টা কালার আলাদাভাবে প্রিন্ট হবে। 8 জিবি যখন সিএমএকে হয়ে যাবে, রাইট, তখন প্রিন্ট হবে, তখন তো এটাকে সিএমএকে চলে দিতে হবে, তখন 8 জিবি থাকবে না। তো তখন এই দেখেন আমি দেখাই, এই দেখেন সিএমএকে চলে আসছে, তখন এই যে সায়ানের জন্য একটা আলাদা প্লেট প্রিন্ট হবে, মেজেন্টার জন্য একটা প্রিন্ট হবে, ইউলোর জন্য একটা প্রিন্ট হবে এবং ব্ল্যাকের জন্য একটা প্রিন্ট হবে। যখন 4টা প্রিন্ট হবে একটা প্লেটেই হলো 4বার, 4টা প্লেটে 4বার প্রিন্ট হবে, দেন ওটাকে হলো যখন প্রিন্ট করা হবে একসাথে, তখন যাই হলো আপনার এই যে সিএমএ কালারটা বের হবে। ঠিক আছে, 4টা কালার কম্বিনেশন। এখন অনেক সময় দেখবেন কি নির্বাচনের ব্যানার গুলো এরকম দেখছেন, মনে আছে? খেয়াল করে দেখেন তো, এক কালার নির্বাচনের ব্যানার গুলো হয়ে যাবে ব্লু কালারের। ঠিক আছে, তো নির্বাচনে এই এরকম হওয়ার কারণ হলো এই এক কালার প্রিন্ট করলে কস্টিং কম লাগে, প্লেট কম লাগে। সেকেন্ড হলো সরকারের একটা রুলস আছে যে কালারফুল ব্যানার ইউজ করা যায় না। ঠিক আছে, তো এইটা হলো ডিজাইনের ক্ষেত্রে, হলো প্রিন্টের ক্ষেত্রে যে কালার সেপারেশনের বিষয়গুলো, ওটা অনেক সময় ফটোশপ থেকে করা হয়। আর যদি প্লেটে সরাসরি ডিজাইন হয় তখন ইলাস্ট্রেটর থেকে কিন্তু সেম কালার ভেরিয়েশন কালার সেপারেশন করা যায়, জানি আমরা। হুম, আমাদের ডিজাইন ওপেন করি, এটা ডিজাইন, রাইট? এটা কি, এটা 8 জিবি তে আছে, আমরা যেটাকে সিলেক্ট করি। আচ্ছা, ইলাস্ট্রেটর কালার সেপারেশন কিভাবে করে জানা আছে সবার কারো? হুম, জাস্ট গ্রে স্কেল করতে পারি, কিন্তু কালার সেপারেশন না। কিভাবে গ্রেস করে বলুন তো? উম, দাঁড়ান ভাই, ইফেক্ট না কোথায় জানি আছে, ওখান থেকে যে গ্রে স্কেল করা যায়। এই দেখেন এখানে অপশন আছে সেপারেশন প্রিভিউ, দেখতে পাচ্ছেন ইন্ডিতে? হুম, হ্যাঁ, এই যে এখান থেকে আপনারা কিন্তু সেপারেট করতে পারবেন। এই যে দেখেন একটা ডিজাইন যখন 4 কালার থাকে, এখন দেখেন সাইনে আছে না,
আমি যেটা অফ করে দিই, এখন দেখেন শুধু মেজেন্টা। আর ফুল কালারটা কিন্তু এইটা, রাইট? এই লোগো ফুল কালার এটা। বাট আচ্ছা, যখন একটাই ক্লিক করতেছেন শুধু এক কালারেরই বিভিন্ন স্টেজে হয়ে ওই ডিজাইনটা আসতেছে। হ্যাঁ, আমার ওই কালারটা কোথায় কোথায় আছে দেখেন। এই যে এখন দেখেন, এখন সায়ান, এই ডিজাইনে যতটুকু সায়ান আছে ততটুকু মতো শো করতেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আবার যদি আমি মেজেন্টা দেই, দেখেন এটার ডিজাইনে এতটুকু মেজেন্টা আছে, ঠিক আছে? তারপরে যদি দেখেন ইয়েলো, দেখেন এই ডিজাইনে এত ইয়েলো আছে। তো মূলত ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে, হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা তো ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার তো অবশ্যই আছে, মানে চারটা তিন কালার তো চারটা সেটআপে হয়, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা যাই হোক, এটা বুঝতে হবে না, এগুলো মাথায় নিতে হবে না আপনাদের, ঠিক আছে? এটা আমরা দেখবো না। আমি আপনাদের প্রিন্ট সেটআপের উপর কিভাবে প্রিন্ট সেটআপ করবেন, প্লেট সেটআপ করবেন, এই সম্পর্কে আমি একটা ক্লাস নিব, যাতে এজ এ ডিজাইনার হিসেবে আপনাদের আইডিয়াটা থাকে যে এমনি এমনি ডিজাইন করে, এমনি এমনি আমরা করে, ঠিক আছে? যদি আপনাদের প্রিন্ট সেটে কাজ করতে হয়, সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে কাজে লাগবে। আর এজ এ ডিজাইনার হিসেবে আপনাদের আইডিয়াটা নিয়ে রাখতে হবে যে প্রিন্টে আসলে কিভাবে সেটআপটা করা। আমরা যে ডিজাইনটা করি ওইটা কিন্তু সরাসরি প্রিন্টে যায় না, ওটাকে একটা প্লেটে সেটআপ করে রেজিস্ট্রেশন মার্ক দিয়ে, গ্রিপার মার্ক দিয়ে, তারপর হলো কালার মার্ক দিয়ে, ঠিক আছে? অনেক ডেকোরেশন ডেকোরেশন বলে কাহিনী করে এটাকে বলে আপনার ইসে সারা হয়, প্রিন্টে সারা হয়। বুঝতে পারছেন? তো ওই বিষয়টা আমরা দেখবো, এটা শেষের দিকে দেখবো, ঠিক আছে? তো শেষের দিকে আমরা দেখার চেষ্টা করবো কোর্সের ফটোশপ দেখানোর পরে যে ওইটা কিভাবে করবো। এটা মূলত ইলাস্ট্রেটরে করা হয়, ফটোশপে না। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, ওকে? আচ্ছা, যাই হোক, তো আপনারা নেক্সট ক্লাসে আমি হলো, আজকে আমি ফটোশপের মানে একদম ভিতরে যাচ্ছি না। তো আপনাদের নেক্সট ক্লাসে শুরু থেকে আমরা একদম ফুল দমে ফটোশপ নিয়ে ক্লাস করা শুরু করবো, এবং প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক থাকবে। আজকে কোনো স্পেসিফিক হোমওয়ার্ক নাই, ফটোশপটা একটু ঝালাই করবেন নিজেরা যতটুকু পারেন। আর হলো আপনাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে, নেক্সট ক্লাসে যেটা করবেন, আপনারা তো বিজনেস কার্ড সবাই করছেন না? জি ভাই। ওকে, নেক্সট ক্লাসে বিজনেস কার্ডের একটা প্রজেক্ট সাবমিট করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, ওইখানে কি বিজনেস কার্ড একটা থাকবে নাকি অনেকগুলা ডিজাইনের থাকবে? আপনার ইচ্ছা, আপনি চাইলে একটা ডিজাইনের কয়েকটা মকআপ, কয়েকটা কালার ভেরিয়েশন করতে পারেন, আচ্ছা, ঠিক আছে? একটা ডিজাইনে কি কয়েকটা কালার ভেরিয়েশন, কয়েকটা মকআপ করতে পারেন। আচ্ছা, এখন আমি বলি, এই বিজনেস কার্ডে যে লোগো ইউজ করবেন ওটা আপনার করা হবে। বিজনেস কার্ড করা মানে যে শুধু বিজনেস কার্ড তা না, লোগোটা আপনার হবে, এবং এই লোগোটা, এই সাপোজ এই উৎপল ভাইকে দেখছে, তার পার্সোনাল একটা লোগো অলরেডি ক্রিয়েট করে বসছে, এবং আপনারা যেটা করবেন, আপনাদের একটা ব্র্যান্ড হিসাবে সাপোজ একটা লোগো করে ফেলবেন, আপনার নাম দিয়ে হোক বা আপনার কোম্পানি যদি খুলতে চান, ঠিক আছে, পরবর্তীতে ওইটা দিয়ে হোক। মানে বিজনেস কার্ডটা হবে আপনার আইডেন্টিটি, আপনার ইনফরমেশন এবং আপনার লোগো। বিষয়টা বুঝতে পারছি আমি? জি ভাই। এখানে ইনফরমেশন আপনার থাকবে, কোম্পানি আপনার থাকবে, এখন এটা আপনার নাম দিয়ে লোগো করতে পারেন, সিগনেচার দিয়ে করতে পারেন, কোনো হোয়াটএভার দ্যাট, যা খুশি তা দিয়ে করতে পারেন, বাট ওইটা আপনার হতে হবে। ওটা আপনার কোনো ড্রিম কোনো কোম্পানি হতে পারে বা কোনো ইন্সপিরেশন হতে পারে, ঠিক আছে? তো ওইভাবে করবেন, করে দেন ওখানে আপনার ইনফরমেশন দিয়ে ডিজাইনটা করবেন। অবশ্যই ডিজাইনটা যদি ইউনিক হয়, ইউনিক বলতে ইউনিক কি সেটা তো আপনাদের আসলে বলা দরকার নাই, এটা আপনারা জানেন। ইউনিক ডিজাইন কেমনি করতে হবে এটাও আপনারা জানেন। ডিজাইনটা অবশ্যই ইউনিক করার চেষ্টা করবেন। আর ডিজাইনের কালার কম্বিনেশন থেকে, কালার কম্বিনেশন অন্য ডিজাইন থেকে ইন্সপিরেশন নিতে পারেন, যদি কালার কম্বিনেশন সমস্যা থাকে ফন্ট ইন্সপিরেশন নিতে পারেন, ঠিক আছে? ডিজাইন আইডিয়া ইন্সপিরেশন হিসেবে নিতে পারেন, ঠিক আছে? করে আপনাদের মতো করে করবেন। এবং এখন যেটা করতে হবে এটার জন্য আপনাকে যেটা করবেন, ফার্স্টে আপনি যখন 5টা থেকে 10টা বিজনেস কার্ড প্রেজেন্টেশন বের করবেন, ঠিক আছে? মানে তারপর মকআপ। হ্যাঁ, মকআপ না, মানে ভিএনসের প্রজেক্ট। দেখেন এই প্রজেক্টটা দেখেন কত সুন্দরভাবে মকআপ করছে, একটাই কালার দিচ্ছে, কয়েকভাবে করছে, কিছু ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? দেখেন এটা মকআপ ডিজাইন অবশ্য। সো বিজনেস এগুলো সবই ভাই প্রিমিয়াম, মানে প্রিমিয়াম গুলো খুঁজে পাওয়া টাফ, এই যে মকআপ গুলো। প্রিমিয়াম মকআপ আমি কিন্তু বললাম, আপনি যদি ফ্রি থেকে প্রিমিয়াম প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আপনাকে দিচ্ছি, আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে? আর প্রিমিয়াম ছাড়াও অনেক ফ্রি মকআপ দিয়ে অনেক চমৎকার ভাবে করা যায়, ঠিক আছে? এগুলো ফ্রি মকআপ।
ঠিক আছে? ওকে, একটু দেখেন, ট্রাই করেন, একটা ভালো একটা আউটপুট নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা মানে হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমার ওই আপনার কাছে ইনডিজাইনের সফটওয়্যারটা আছে, গুগল ড্রাইভে দেওয়া যাবে? ইনডিজাইনটা ইনস্টল করা আছে, বাট ফাইল কোথায় আছে দেখতে হবে। আপনি এই থেকে নামাইছেন? কত সালেরটা লাগবে? 2020, 21, 22 হলে চলবে। আচ্ছা আমি লিংক দিয়ে দিব নি। আচ্ছা জাহিদ ভাই, তাহলে আপনাকে দিয়ে দেবে, প্রবলেম সলভ হয়ে গেল। অথবা গেটে গুগল ড্রাইভ, ওই যে গুগল ড্রাইভ লিংক দিলে কি হবে এরকম কিছু? হুম, গুগল ড্রাইভে আচ্ছা আপলোড করা থাকলে ওইখান থেকে আমি ডাউনলোড করে নেব। আচ্ছা ঠিক আছে, কালকে আমি সফটওয়্যারটা ডাউনলোড করে লিংক দিয়ে দিব নি, আচ্ছা, থ্যাংক গুগল ইউ ড্রাইভে ভাই। আপলোড করে দিয়ে দিব। ওকে, আচ্ছা গ্রুপে দিয়েন তাহলে, তো বাকি যারা ইনস্টল করতে ইনস্টল করে নেবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন তাহলে। হ্যাঁ, ওকে, আচ্ছা ক্লিয়ার সবাই? কি করতে হবে? জি ভাইয়া। শুধু বিজনেস কার্ড তাই তো? হ্যাঁ, একটা বিজনেস স্টার্ট করবেন। দেখেন আপনাদের কিন্তু অলরেডি একটা করে প্রজেক্ট অর্ডার হয়ে গেছে। হ্যাঁ? তো ফার্স্ট 5টা 10টা প্রজেক্ট দেখবেন, প্রজেক্ট কষ্ট হয়, বাট বাকিগুলো করা ইজি হয়ে যাবে। ঠিক আছে?